প্রিয় দর্শক, স্বপ্ন দেখার শুরুটা হয় ছোটবেলায়, আর সেই স্বপ্ন পূরণের সময়টা হচ্ছে তরুণ বয়সে। সেই সকল স্বপ্ন দেখা এবং স্বপ্ন পূরণে ব্যস্ত থাকা তরুণদের জন্যই এনটিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন স্বপ্ন দেখে মন অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি সায়েম। শুরুতেই চলুন এক ঝলক দেখে আসি কি কি আয়োজন থাকছে আজকের অনুষ্ঠানে। দর্শক, গল্প স্বল্প সেগমেন্টে আজকে আমরা স্বল্প গল্প করব এই প্রজন্মের জনপ্রিয় মডেল এবং চিত্রনায়িকা পিয়া বিপাশার সাথে। পিয়া বিপাশা কেমন আছে? ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো। আচ্ছা, যতদূর জানি যে বেশ কয়েকটা সিনেমা শুটিং কিন্তু আপনার একটার পর একটা রয়েছে, তো সেক্ষেত্রে কি এখন আমরা পুরোদস্তর বলবো যে মানে সিনেমাতে বেশি সময় দেওয়া হচ্ছে? হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি সিনেমার দিকে যাওয়া হচ্ছে। আপনার মডেলিং দিতে শুরু? মডেলিং, হ্যাঁ, লাক্সে ছিলাম, লাক্স চ্যানেলে সুপারস্টার 2012 তে। আচ্ছা, তারপর মডেলিং। মানে আসলে ইচ্ছাটা কি ছিল পিয়া বিপাশার? আমার তো ইচ্ছা ছিল আর্মি অফিসার হওয়া, এটাই ইচ্ছা ছিল। সেটা কত বছর আগে? এখন ইচ্ছা করে, বাট এখন তো পসিবল না। আচ্ছা, তারপরে সেই আর্মি অফিসারের চিন্তা থেকে লাক্স চ্যানেল সুপারস্টার একটা বিউটি কন্টেস্টে আসা, সেটা কেন তাহলে? তারপরে অ্যাকচুয়ালি পুরোটা আমার বড় বোন আশা আপুই মানে আমাকে বলেছে যে করো, ওর ইচ্ছা থেকে আমি আসছি। আচ্ছা, তারপরে এখন কেমন লাগছে এই সোফার মিডিয়া জগতে কাজ? কেমন লাগছে এখন? ভালো লাগে। এক বছর দেড় বছর ধরে একটু সিরিয়াস, আগে ছিলাম না। কেন, সেটা কি কারণে? আগে বিকজ আমার কখনো ইচ্ছা ছিলই না, আমার ড্রিম ছিল না যে আমি এখানে কাজ করব, নায়িকা হব, এরকম ইচ্ছা ছিল না। আচ্ছা, মানে কাজের ভালো লাগাটা কখন থেকে শুরু বা কিভাবে শুরু এই যে মডেলিং এ? যখন আমি 2013 তে একটা মুভি করলাম রুদ্রতা গ্যাংস্টার, তারপরে থেকে একটু সিরিয়াস হলাম যে না, একটু সিরিয়াস হই, কাজটা ঠিক মতন করি। তারপর থেকে ইচ্ছা হলো যে সিরিয়াস। কটা সিনেমা শুটিং হয়েছে এখন পর্যন্ত? তিনটা। তো সোফার সিনেমার যেহেতু মানে মডেলিং থেকে পুরো আলাদা, হ্যাঁ, একটা আলাদা একটা জগৎ, আর আরো বড় একটা জগৎ কিন্তু। তো সোফার এক্সপেরিয়েন্স কেমন? ভালো লাগে অ্যাকচুয়ালি। আমার নতুন নতুন কাজ করতে ভালো লাগে, যেরকম ফার্স্টে মডেলিং দিয়ে স্টার্ট, তারপর নাটক করলাম, নাটক থেকে মনে হলো যে চেঞ্জ করি, সিনেমার দিকে যাই। সেটা কি চেঞ্জ করার পরবর্তীতে ডিরেক্টর ইচ্ছা আছে ডিরেক্টর? সেটা কিসের মানে মডেলিং এর ডিরেকশন দেওয়া, নাটক সিনেমা? ফার্স্ট সিনেমা তো ইচ্ছা, ফার্স্টে সিনেমাই দেখি 2-3 বছর পরে। মানে আলটিমেট তাহলে মানে পিয়া বিপাশা কি হতে চায়? এখনো তো ভালো একটি অভিনেত্রী হওয়ার ইচ্ছা। আচ্ছা, তারপরে দেখা যাক। আচ্ছা, সিনেমার এক্সপেরিয়েন্সটা জানতে চাই যে সিনেমার সোফার এক্সপেরিয়েন্স কেমন? অ্যাকচুয়ালি মডেলিং, নাটকে অভিনয় করা সব মানে ডিফারেন্ট। এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, ডিফিকাল্ট অবশ্যই। হ্যাঁ অবশ্যই, আর পালস পারফেক্ট দরকার সবকিছু সিনেমায়। তো সিনেমা সবচেয়ে মজার লেগেছে কোনটা, সবচেয়ে কঠিন লেগেছে কোনটা সিনেমায় কাজ করতে গিয়ে এখন পর্যন্ত? মজার, ভালো লাগে অভিনয় করতে, আমি খুব এনজয় করি। আর খুব কষ্ট লাগে যে রাতে মানে সকাল থেকে রাত পর্যন্ত রোদের মধ্যে শুটিং করা খুবই পেইনফুল, এবং তারপরের দিন আবার শুটিং করা খুব কষ্ট। ওইটা যখন মাথায় থাকে যে আজকে না হয় রেস্ট নিতে পারবো, বা আগামীকাল যদি শুটিং না থাকে তাহলে যেদিন শুটিং থাকে না সেদিন মানে ঈদের থেকে বেশি খুশি লাগে। প্রফেশনাল ক্যারিয়ারের বাইরে মানে পার্সন পিয়া বিপাশা কেমন? খুবই নরমাল, আর আমি মিডিয়াতেও একদম নরমাল থাকি, আমি নরমাল লাইফ লিড করতে ভালো লাগে। ইমোশনাল তো আছেই, একটুতে কান্না করে দিই। জেদি? তারপর মোটামুটি অত না। আচ্ছা, রাগী একটু। জলি? জলি সেটা কারা বলে, আপনি নিজে বলেন নাকি সবাই বলে? মানুষ দেখলে বলে যে আমি খুব মুডি বা খুব অ্যারোগ্যান্ট, বাট মিশলে বলে যে না, অন্যরকম একদম। আচ্ছা, আমি চেষ্টা করছি বোঝার আর কি। আচ্ছা, দুটো কোশ্চেন, পুরো বিপরীত কোশ্চেন। নিজের গুণ কি আছে বলে মনে করেন যে আমার, মানে প্রফেশনালি না পার্সোনালি, যে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি মানুষ হিসেবে আমার এই গুণটা রয়েছে, আমার কোনটা? আমি মানুষকে হেল্প করতে পারি অনেক, মানে নিজেরটা কখনোই চিন্তা করি না, মানুষেরটা চিন্তা করি। আর যদি বলি দোষ? হুটহাট করে কিছু করে ফেলি, আম্মুর সাথে বেশি দোষ করি। আপনার ক্যারিয়ার নিয়ে এবং আপনার পার্সোনাল লাইফ নিয়ে আপনি সামনের দিকে অনেক এগিয়ে যান, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, এবং এই ধরনের সহজ সরল থাকুন এবং জলি থাকুন, হুটহাট করে রেগে গেল সেটা কন্ট্রোলে থাকুক, এবং ক্যারিয়ারটা অনেক চমৎকার কাটুক, এই কামনা করি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, গল্প স্বল্প সেগমেন্টে এতক্ষণ আমরা কথা বললাম আমাদের আজকের অতিথি পিয়া বিপাশার সাথে।
আর আমাদের এখনকার সেগমেন্ট ট্যালেন্ট। দর্শক, ট্যালেন্ট সেগমেন্টে আমাদের আজকে ট্যালেন্ট 2008 এর ক্লোজ আপ ওয়ান লিজা। কথা বলবো তার সাথে এবং তার কাছে একটু টুকটাক খালি গলায় গানও শোনার চেষ্টা করব। লিজা, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আচ্ছা, 2008 পার হয়ে গেছে, অনেক বছর হলো। 7 ইয়ার্স গন। 7 ইয়ার্স গন। তো এখন ব্যস্ততা কি শুধুমাত্র গান নিয়েই? গান নিয়ে, পড়াশোনা নিয়ে একটু একটু চেষ্টা করছি উপস্থাপনা করার জন্য। ওই তো সবকিছু মিলিয়ে কম্প্যাক্ট একেবারে। কিন্তু মেইন যেটা টার্গেট ছিল 2008 এ যেই কারণে এসেছিল, যে গোলটা নিয়ে এসেছিল, গোলটা তো সেম আছে নাকি? অবশ্যই সেম আছে। আর আমি যে কাজগুলো করছি, আমি অ্যাঙ্করিং করলেও সেগুলো সব আমার গান রিলেটেড। গানের প্রোগ্রাম করছি, গানের মানুষদের সাথে আড্ডা দিচ্ছি, গান প্লে করছি আমি আমার দর্শকদের জন্য। মানে বেসিক্যালি নিজে যখন গান করো তখন কি ধরনের গান করতে বেশি পছন্দ করো? আমি যখন নিজে গান করি অবভিয়াসলি একটু মেলোডি, একটু সেমি ক্লাসিক্যাল, যেটা শুনলে মানুষের খুব বেশি মিউজিক না, ভয়েসের উপর বেশি প্রাধান্য থাকবে, যাতে অনেক সময় হয় না যে অনেকে অনেক গান শুনে অনেক বেশি নাচানাচি লাফালাফি করে, ওই টাইপের কিছু না, কণ্ঠটা হারিয়ে যায়। তো সেরকম কিছু না যে গান শুনলে মানুষের মনে শান্তি লাগবে, এই ধরনের গান করার ইচ্ছা এবং ভালো লাগে। আচ্ছা, ক্লোজ আপ ওয়ান বা এই ধরনের রিয়েলিটি শো থেকে যারা গানে হোক বা যে ধরনের কম্পিটিশন থেকে হোক যারা আসে, তাদের কমপ্লেইন থাকে যে আলটিমেটলি তারা একটা টাইমে ফেড আউট হয়ে যায় বা থাকে না, বা যে ধরনের এক্সপেকটেশন নিয়ে মানুষ তাকে ভোট করে, বা যে ধরনের এক্সপেকটেশন আসলে তাদের অবশ্যই তাদের সেই ধরনের ভোট পাওয়ার ক্যাপাবিলিটি রয়েছে বা আসলে তারা ভালো কন্টেন্ট অধিকারী, এই জন্য কিন্তু একটা টাইমে গিয়ে হয়তো বা ম্যাক্সিমামই কিন্তু হারিয়ে যায়, গুটি কয়েক থাকে। আমি বুঝতে পেরেছি এই কোশ্চেনটার মুখোমুখি আমার সবসময় হতে হয় এবং আমি সবসময় সেম অ্যানসার করি, সেটা হচ্ছে তোমার নিজের ইচ্ছা থাকতে হবে। অফকোর্স, তুমি কি গানটাকে আসলেই তোমার শেষ পর্যন্ত নিয়ে যাবে, তোমার দর্শকদের সেই ভালোবাসা নিয়ে এসছো, সেই ভালোবাসার জন্য কিছু করবে, এই জিনিসটা যাদের মধ্যে থাকে তারা শেষ পর্যন্ত টিকে থাকে। আর যদি বলা হয় যে হারিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, এগুলো আমার মনে হয় বেসিক্যালি যে হারিয়ে যাচ্ছে তাদের নিজেদের দোষের কারণে হারাচ্ছে। যদি গানটাকে ভালোবাসে, কোনো কাজের উপর যদি, যে কোনো কাজ যদি তোমার নিজের ইন্টারেস্ট থাকে, তুমি নিজে থেকে পছন্দ করো, ভালোবাসো, সেটা নিয়ে তুমি অনেক দূরে এগিয়ে যেতে পারবে। তবে আমি জানি না তুমি অপোজ করবে কিনা এটাতে। আমি একটা সিজনের সাথে ক্লোজ আপের সাথে আমিও ছিলাম ওতপ্রোতভাবে। তো আমি ওরা যখন মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করবে ফোন দেয় এখন কেমন আছেন, আমি যখন একটা কথাই বলি যে মানুষকে, একটা সিঙ্গারকে বাঁচিয়ে রাখে তার সোলো গান। কিন্তু মানে তুমি যত স্টেজ মাতাও, যত দেশের বাইরে, ঢাকার বাইরে, যত নিজের গান থাকতে হবে, মানুষের গান যদি যতদিন করতে পারো তুমি কিন্তু মানুষ মনে করবে আচ্ছা অমুকের গানটাই তো গেয়েছে, কেউ বলবে না যে আমার মানে ওর গানটাও গেয়েছে। সো আমার কাছে মনে হয় যে, আমার কাছে যেটা মনে হয় যে ক্লোজ আপ বা অন্য জায়গা থেকে যারা বেরিয়েছে তারা নিজের গানের প্রতি কেন জানি অত বেশি মনোনিবেশ করে না, এবং যারা কিন্তু নিজের গানের প্রতি মনোনিবেশ করেছে তারাই কিন্তু আলটিমেটলি টিকে থাকে। নিজের গানের প্রতি মনোনিবেশ এখন সবাই করছে এবং চেষ্টা করছে। নিজের গান বানানো কিন্তু খুব সহজ একটা কাজ না। আমি কাজ করছি মাত্র 7 বছর হয়েছে, আরো 14 বছর 15 বছর যাক, তখন দেখা যাবে যে আলটিমেটলি আমার একটা, দুটো বা তিনটা গান মানুষের পছন্দ হয়েছে। এমন শিল্পী আছে যে সারা জীবন গান গেয়ে গেছে, একটা গান মানুষ জানে না। অনেক সময় মনে হচ্ছে যে আমরা উপস্থাপক মিলে কথা বলছি, বাট আলটিমেটলি লিজার পরিচয় গান। তো আমরা একটা গান শুনতে চাই, একটু ছোট করে একটা খালি গলায় গান শুনতে চাই। ওকে, আমি যে গানটা করব এখন, এটা আমার সেকেন্ড সলোতে আসবে। গানটা ছিল ডুয়েট, লিখেছেন, সুর করেছেন শফিক তুহিন ভাই, আমার সাথে গেয়েছেনও ভাইয়া, আর মিউজিক কম্পোজিশন করেছে জেকে। নীল নীল আসমানি স্বপ্নের কানাকানি, ভালোবাসা জানা জানি, যদি হয় হয়ে গেলে যাক না, এই মন অল্পতে, দৃশ্য কল্পতে, ভালোবাসা গল্পতে, যুগল বন্দি হয়ে থাক না, থাক না। এখন ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আসলে অনেক। ফিউচার প্ল্যান সব কি গান নিয়ে নাকি আর অন্য কিছু নিয়ে? গান নিয়ে, পড়াশোনা নিয়ে। যেহেতু আমি এখন মার্কেটিং এমবিএ করছি, সো আমার একটা প্ল্যান ছোটবেলা থেকেই, মানে আমার গানের আগে থেকে, আমার যেহেতু কোয়ার্টারে বড় হয়েছি, আব্বু সরকারি চাকরি করতো, তো আমার একটু গভর্নমেন্ট জবের দিকে একটু বেশি আগ্রহ বেশি। আমার একটু বিসিএস দেওয়ার ইচ্ছা আছে, যদি ওইটা আমি বলতে চাই না, কারণ যারা বাসায় তো প্রেসার দিবে না, বাসায় প্রেসার দিবে না, কিন্তু যারা বিসিএস দিচ্ছে তারা অনেক হাসবে যে এই মেয়েটা কি বলে, সারাদিন শুটিং করে, ঘুরে বেড়ায়, গান গায়, সে বিসিএস দিবে। আমার একটা ইচ্ছা আছে, আমি চেষ্টা করে যাচ্ছি, দেখি এমবিএটা শেষ করে আমি হয়তো যাব। আর গান নিয়ে প্ল্যান হচ্ছে
খুব বেশি গান দিতে চাই না, আবার খুব আড়ালেও যেতে চাই না। আমি আমার দর্শকদের ভালোবাসা এখানে এসেছি, আমি তাদের সামনে সামনে সবসময় থাকতে চাই, খুব কম কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটার জন্য ভালো হ্যাঁ, থাকবে। সুন্দর কিছু গান হবে, সেটা আমি চাই, ভালো গান গাইতে চাই। ভবিষ্যতে বিসিএস পরীক্ষা আমি জানি না কি হয়, রেজাল্টটা অবশ্যই জানতে হবে, পেপারে হয়তো লেখা থাকবে লিজা বিসিএস না, আমাদের বাঁধন আপু, আমাদের ক্লোজ আপের বাঁধন আপু কিন্তু অলরেডি বিসিএস ক্যাডার, তো আমি ওকে দেখে অনেক শিখি আসলে। আচ্ছা, এবং সেই সাথে গানের জগতেও তোমার বিচরণ থাকুক এই কামনা করি, এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট এবং যারা দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার পক্ষ থেকে। দর্শক, এতক্ষণ কথা বললাম আমাদের আজকের ট্যালেন্ট লিজার সাথে, আর আমাদের এখনকার সেগমেন্ট কথার পিঠে কথা। কথার পিঠে কথা, যে সেগমেন্টে আমরা কথা বলি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং কথা বলি এদেশেরই দুজন তরুণের সাথে। আজ আমরা কথা বলবো আমাদের দেশের চিকিৎসা সেবা নিয়ে, আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এলমা, ঢাকা ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রির থার্ড ইয়ারের স্টুডেন্ট মাহমুদ। তোমাদের দুজনকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। তো শুরুতেই এলমা, যেহেতু আপনি পড়ছেন মেডিকেলে, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের চিকিৎসা সেবার বর্তমান অবস্থা কি মনে হয় আপনার কাছে, যদি আপনি স্টুডেন্ট তারপরও? আগে আমাদের কিছু ল্যাকিংস ছিল, কিন্তু এখন চিকিৎসা সেবার যে কোনো ধরনের চিকিৎসা এখন বাংলাদেশে দেওয়া সম্ভব। সেটা কি সব মেডিকেলেই দেওয়া সম্ভব? কিছু আছে, আমাদের গভর্নমেন্ট মেডিকেলগুলো রয়েছে, প্রাইভেট মেডিকেলগুলো রয়েছে, এবং দুই ধরনের কিন্তু দুই জায়গায় কিন্তু দুই ধরনের কমপ্লেন। যেমন গভর্নমেন্ট মেডিকেলে হচ্ছে আমরা সিট পাই না, আমাদের ঠিক মতো ওষুধ পাই না, ঠিকভাবে যেই ধরনের অ্যাকোমোডেশন দরকার দেখা যায় বারান্দায় রোগী শুয়ে আছে, এই টাইপের একটা কমপ্লেন। আর প্রাইভেটে হচ্ছে যে অতিরিক্ত টাকার বিনিময়ে ভুল চিকিৎসা হচ্ছে, এটা কিন্তু বেশ কমন একটা এখন কমপ্লেন। তো সেই হিসেবে কি বলবেন আপনি? সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা সুবিধা ভালো, এখন আগের থেকে একটু ভালো হয়েছে, কিন্তু ওখানে কিছু ল্যাকিংস আছে। যেমন বেশ কয়েকটা সরকারি মেডিকেল যেগুলোতে আছে, আগে বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য যে যন্ত্রপাতিগুলো ছিল এগুলো এখন অনেকটাই অকেজো হয়ে আছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে অনেক সময় বলা হয়, কিন্তু তারা ঠিক মতো হচ্ছে এগুলা সংরক্ষণের ব্যবস্থা করে না। তো যার কারণে আমাদের দেশে সাধারণ মানুষ যারা আছে তারা তখন বেসরকারি হসপিটালগুলোর দিকে যায়। তো ওইখানে তখন তাদের বেশি টাকা সুযোগ সুবিধা বেশি দিচ্ছে, এই জন্য তারা বেশি টাকাও নেয়। আর ভুল চিকিৎসা দেওয়ার ব্যাপারে যেটা আছে, এখন ভুয়া চিকিৎসক এবং ভুয়া টেকনোলজিস্টের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। ডাক্তার নয় বা ডাক্তারের পরিচয় দিচ্ছে, টেকনোলজিস্ট নয়, মেডিকেল টেকনোলজিস্ট নয়, কিন্তু মেডিকেল টেকনোলজিস্টের পরিচয় দিচ্ছে। এভাবে অনেকেই বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বা বেসরকারি হসপিটালগুলোতে টাকা দিয়ে তারা জব পাচ্ছেন, এবং তারা হচ্ছে ভুল চিকিৎসা দিচ্ছেন। মাহমুদ, আমাদের চিকিৎসা সেবা যদি বলি তাহলে সবার আগে না আমরা সফলতা অনেক বেশি প্রবলেমগুলো এখানে জানি, প্রবলেমগুলো চোখে ভাসে বেশি। এবং এর মধ্যে একটা প্রবলেম যেটা বললাম, আমি একটু আপনার কাছে আরও স্পেসিফাই করে জানতে চাই যে মানে এই যে অ্যাকোমোডেশনের যে কম রয়েছে, হ্যাঁ, তো এইটা ঢাকা মানে অন্যান্য মেডিকেলগুলোতে, গভর্নমেন্ট মেডিকেলগুলোতে, এইটা থেকে বের হয়ে আসার উপায় কি মনে হয় আপনার কাছে? ব্যাপারটা হচ্ছে যে সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে, যেটার কথা ইলমা বলছিলেন, যে আসলে অনেক সিট সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের সিট সংখ্যার পাশাপাশি আসলে মেডিকেলও বাড়াতে হবে অনেক। কারণ আপনি দেখেন যে আমি যেরকম আমার রোগী বাড়ছে, আমার দেশের মানুষও অনেক বেশি এইটুকু একটু দেশের মধ্যে, এবং আমরা যেটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি যে সরকারি হাসপাতালগুলো এবং সেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে সব কিছু। এই কারণে দেখা যাচ্ছে যে শহরমুখী সবাই চিকিৎসা নিতে গেলে, ভালো চিকিৎসা নিতে কোথায় যায়? শহরের দিকে চলে আসে। গ্রামগঞ্জে আসলে এত ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হয় না, যেটা হচ্ছে আপনার সেন্ট্রাল বা শহরের মধ্যে যে হাসপাতালগুলো বড়, এগুলোতে দেওয়া হয়। তো যখনই একটু বড় সমস্যা হচ্ছে তখন সবাই এই শহরমুখী হচ্ছে। দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে যে মেডিকেলের সংখ্যা যদি বাড়ানো যায়, এটা মফস্বল কেন্দ্রিক হলে মানে সেন্ট্রালাইজ না করে আর কি। জি জি জি, মেডিকেলের সংখ্যাটা বাড়ানো একটু কঠিন আমার কাছে মনে হয়। সেই তুলনায় চিকিৎসা সেবাটা যদি সমানভাবে গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়া যায়, যে আমাকে চিকিৎসা নেওয়ার জন্য কেন ঢাকাতেই আসতে হবে, তো এই যে যদি ঢাকাতে ট্রান্সফারটা না করতে হতো, সেখানেই যদি চিকিৎসাটা দেওয়া সম্ভব হতো, তাহলে হয়তো ঢাকা মেডিকেলে এই আসন সংকটটা দেখা দিত না, সেখানেই তাদের থাকা সম্ভবটা হতো। সেক্ষেত্রে কিন্তু ডাক্তারদেরকে ওদিকে যেতে হবে, যারা ডাক্তারি পাস করছেন বিভিন্ন গভর্নমেন্ট ইয়ে থেকে, মেডিকেল থেকে অথবা প্রাইভেট মেডিকেল থেকে, তাদের কিন্তু মফস্বলমুখী হতে হবে। যে যেটা হয় যে আমরা প্রত্যেকে কিন্তু আমরা যার যার জায়গা থেকে ক্যারিয়ার ওরিয়েন্টেড, প্রত্যেকে চিন্তা করি কিভাবে ভালো থাকা যায়। তবে আমাদের কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন হয়। তো সরকারি মেডিকেলগুলোতে প্র্যাকটিস করব, এরপরে হচ্ছে বেসরকারি যে মেডিকেলগুলোতে আছে ওইখানেও প্র্যাকটিস করে, প্র্যাকটিস যদি আপনি না করেন তাহলে ডাক্তারি পড়াটা কিন্তু মনে থাকবে না। তো প্র্যাকটিস আপনি যত করবেন তত বেশি পারফেক্ট হবেন। প্র্যাকটিসের জন্য আমাদেরকে যেতে হয়, এটা যে শুধু টাকার জন্য তা না। তো এগুলো গ্রাম অঞ্চলে এই প্র্যাকটিসের সুযোগটা কম। আর তারপরে সত্যি কথা বলতে সবাই চায় একজন ডাক্তার প্রায়
তার ভালোভাবে যোগ্যতা নিয়ে চেম্বারে বসতে হলে 12-14 বছরের শিক্ষা অর্জন করতে হয়। তো এতটা অর্জন করার পর সে অবশ্যই চাইবে আমি যখন লাইফে এতটা সময় দিয়ে ফেলছি, এতটা কষ্ট করছি, তো আমি একটু ভালো জায়গায় থাকি, আমি কিন্তু একটু ভালো জায়গায় থাকি, এটা অবশ্যই সে চাইবে। সেও চাইবে তার ফ্যামিলি নিয়ে ভালো জায়গায় থাকুক। তো এই সুযোগ সুবিধা কিন্তু সে শহরাঞ্চলে, গ্রাম অঞ্চলে পায় না। গ্রাম অঞ্চলে এবং তার নিরাপত্তারও কিছুটা ব্যবস্থা আছে। আপনারা দেখবেন যে খবরে কিন্তু এগুলা নিয়মিতই আসে যে ডাক্তারদের সাথে গ্রামে কোন ধরনের ব্যবহার করা হচ্ছে। এটা এমন হয় যে যদি ভালো ডাক্তার ভালোভাবে চিকিৎসা করতে পারে তো তখন ডাক্তারের অনেক প্রশংসা। যদি শুধু একটা ভুল কখনো হয়ে যায়, ডাক্তার তো মানুষ, তার ভুল হইতেই পারে, যদি একটা ভুল হয়ে যায় তখন দেখা গেল গ্রামের মানুষ সবাই একেবারে তার উপর চড়া হয়ে বসেন। মাহমুদ, এই যে একটা ভুল হয়ে যায়, ডাক্তারও মানুষ, অবশ্যই ডাক্তারের মানুষ ডেফিনেটলি, কিন্তু আমরা মনে করি মানুষ হয়ে তারা মানুষের চেয়ে একটু অন্য পর্যায়ে, বিকজ তারা মানুষকে নতুন করে জীবন দান করে আর কি। তো এই যে একটা ভুল হয়, এরকম হয়, এবং সেটা কিন্তু পত্রিকাতে মাঝে মাঝে বা অনলাইনের মাধ্যমে আমরা জানতে পারি যে বিভিন্ন হসপিটালগুলোতে ভুল চিকিৎসা হচ্ছে আর কি, এবং টাকা এবং বড় টাকার বিনিময়ে কিন্তু ভুল চিকিৎসা হচ্ছে, টাকা দিয়েই। তো এই জিনিসগুলো আসলে বাংলাদেশে এখন হচ্ছে, যদি আমরা বলি যে আমাদের চিকিৎসা সেবা ভালো হচ্ছে, তারপর আপনি কি বলবেন? যে হ্যাঁ, এটি হচ্ছে। আসলে আমরা যদি একটু তাকাই যে কিছুদিন আগে একটি মেডিকেলের বিরুদ্ধে কিন্তু অনেক কথা আমরা শুনলাম মিডিয়াতে, যে তারপর আসলে খুব বেশি ব্যবস্থা নেওয়া হয়নি আমরা দেখি। তো এই যে কিছুদিন হয় তারপর ধামাচাপা পড়ে যায়, এটাই আসলে বড় ব্যাপার। দেখেন আপনি যে কোনো একটা ঘটনা ঘটছে, ঘটার পরে তার এগেইনস্টে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। কিছুদিন মিডিয়া আসছে, এটা নিয়ে কথা হচ্ছে, তারপর অনলাইনে শেয়ার হচ্ছে, তারপর আস্তে আস্তে ফেড আউট হয়ে যাচ্ছে, নতুন কোন একটা টপিক আসছে। তো এই যে ফেড আউট হয়ে যাওয়া, এটা আসলে হতে দেওয়া যাবে না। মানে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, মানুষ তার ভুল হতেই পারে, এটা স্বাভাবিক, বাট তাকে আসলে ডাক্তারদেরকে এইভাবে সচেতন থাকতে হবে যে আমার একটি ভুলের কারণে আরেকটি মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। মানে এটি একটি অনেক বড় দায়িত্ব। এবং আমরা যেটি দেখি আসলে, তিনি যে ভুলের কথাগুলো বললেন, যে ভুল হয়ে যাওয়া ব্যাপারটি, এটি আসলে খুব কম ক্ষেত্রেই হয় আমরা দেখতে পাচ্ছি। যদি একটু ভালোভাবে দেখি যে এই ভুলগুলো হচ্ছে কোথায়, অবহেলা, এরকম কথাগুলো আসে। যে আপনি যদি দেখেন যে পেশেন্টদের যে আত্মীয় স্বজন তারা কোন অভিযোগটি করছেন, যে অবহেলাটি হচ্ছে। মানে বিশেষ করে এগুলো আমরা দেখি কিন্তু প্রাইভেট যে ভার্সিটিগুলো, আমরা সরকারি মেডিকেলে তারপরেও দেখি যে অনেক ডাক্তার থাকেন, তারা একটা পর্যালোচনার ভিতরে থাকেন, এখানে একটু ভুলটা কম হয়। কিন্তু আমরা যদি প্রাইভেটগুলোর দিকে দেখি তাহলে দেখি যে অনেক টাকাও তারা নিচ্ছেন, এদিকে আবার অনেক রোগীর প্রেশার তারা করছেন, যে রোগীকে খুব বেশি সময় দিচ্ছেন না, তাকে যেভাবে যাচাই বাছাই করা উচিত যে তার জন্য আসলে কোন ট্রিটমেন্টটি যাবে, পর্যাপ্ত সময়টি দিতে পারছেন না, যার কারণে ভুলগুলো বেশি হচ্ছে। যাই হোক, আপনাদের দুজনের কাছ থেকেই সমস্যাগুলোর কথা শুনলাম এবং আশার কথাগুলো শুনলাম। আশা করি আমাদের চিকিৎসা সেবা দিন দিন আরও খারাপের দিকে না, ভালোর দিকে যাবে, এই কামনা করে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এরই সাথে আজকের মতো শেষ হলো আমাদের কথার পিঠে কথা সেগমেন্টটি। আর আমাদের এখনকার সেগমেন্ট হচ্ছে বিনোদন। আর এই বিনোদন সেগমেন্টে আমরা এখন দেখব সাবিলার পরিবেশনায় চমৎকার একটি নৃত্য।
দর্শক, কথা, আড্ডা আর বিনোদনে আমরা চলে আসলাম আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। এই অনুষ্ঠান নিয়ে অথবা এই এপিসোড নিয়ে আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ঠিকানা প্রযোজক স্বপ্ন দেখে মন, এনটিভি, বিএসইসি ভবন, 8ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস স্বপ্নদেখেমন@ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।